স্বপ্নধারা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। এই মুহূর্তে রাজনীতি অবশ্যই আলোচনা, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, কবে নির্বাচন সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তবে সেগুলো ছাপিয়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, নারীদের উপর নির্যাতন, এই বিষয়গুলো বা নারীদের নিরাপত্তা, এই বিষয়গুলো বেশি আলোচনায় চলে এসছে। আজকেও বিভিন্ন জায়গায় এই নারীদের নিরাপত্তা, ধর্ষণকারীদের বিচার নিয়ে আমরা বিক্ষোভ দেখতে পেয়েছি। আমি যখন কথা বলছি তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বড় ধরনের বিক্ষোভ সেখানে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সব কিছু মিলিয়ে আমরা এই বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাই। আমাদের বিষয় হচ্ছে রাজনীতির নানা বিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুটো যেন এখন একটা একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। দুজন আলোচক আছেন আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলার জন্য, একটু পরিচিত হয়ে নেই। আমাদের সঙ্গে আছেন নীলুফার চৌধুরী মনি, তিনি সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নীলুফার চৌধুরী মনি, আজকে যে প্রধান শিরোনামগুলো পড়ছিলাম কয়েকটাই হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নারীদের উপর নির্যাতন, এইসব বিষয় নিয়ে। অনেকে যখন শোনেন যে আমি সাংবাদিক, আমাকে একটা প্রশ্ন করেন ইদানিং যে ভাই হঠাৎ করে দেশের পরিস্থিতি এরকম খারাপের দিকে গেল কেন? আমি একজন সাংবাদিক হিসেবে আপনার একজন রাজনীতিবিদ, আপনার কাছে এটা প্রশ্নটা করতে চাই, আপনার মূল্যায়ন কি যে হঠাৎ করে এই পরিস্থিতি এরকম দিকে গেল কেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, হঠাৎ করে একবারে যে এরকম অবস্থা হয়েছে এটা বোধহয় ঠিক না সম্পূর্ণরূপে। একটা সরকার চেঞ্জ হয়েছে গণ অভ্যুত্থানে, পতিত সরকার, স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি তখন থেকেই নাজুক হওয়াটাই স্বাভাবিক, কারণ একটা অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের পরে পৃথিবীর সমস্ত দেশগুলোতে, যত দেশে অভ্যুত্থান হয়েছে, আপনি যদি দৃষ্টি দেন দেখবেন যে সেইখানে কঠিন হাতে দমন না করলে এটা ওই অবস্থায় থাকে। তো সেই জায়গায় অভ্যুত্থান হওয়ার পরে 3 দিন দেশে সরকার ছিল না। ওই হিসেব যদি আমি বিবেচনা করি, ওই হিসেবে বাংলাদেশ কিন্তু অনেক ভালো করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ সেই 3 দিন কিন্তু এত অবনতি ছিল না, আমার যদি ভুল না হয়। তো তাইলে নতুন একটা সরকার আসলো যারা কিনা রাজনীতিক কোনো দল না, রাজনৈতিক কোনো পরিচয় নাই অনেকেরই। তো সেই সরকার আসার পরে কেন ডে বাই ডে এত খারাপ হলো? 7 মাস হয়ে গেল। 7 মাস হয়ে গেল একটা সরকারের। এবং আপনি যদি দেখেন প্রথম মাসের পরে যদি 7 মাস হিসাব করেন, তাহলে আকাশ পাতাল ব্যবধানে আইন শৃঙ্খলা। সেই দিন কিন্তু প্রথম মাসে কিন্তু পুলিশ ছিল না রাস্তায়, মাঠে জয়েন করে নাই। আপনার অন্যান্য হ্যান্ডসগুলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য হ্যান্ডসগুলো বা দেশ রক্ষাকারী হ্যান্ডসগুলো, তারা কিন্তু ঢিলেঢালাভাবে কাজ করেছে। তারপরেও কিন্তু এত মব হাতে তুলে নেয় নাই জনগণ। তাহলে কি এমন হয়ে গেল যে আজকে এই জায়গায় এসে 7 মাসে তাদের কিন্তু হানিমুন পিরিয়ড শেষ, 100 দিন অনেক আগেই শেষ, এখন প্রায় 200 দিন হয়ে গেছে। তো সেই জায়গায় তাদের কেন এই অবস্থাটা হবে? এটা একজন রাজনীতিবিদ হতে হয় না, একজন রকেট সায়েন্স পড়ার লোক হওয়ার দরকার নাই। আপনি যদি এই দেশে বসবাস করেন, এই দেশের মানুষগুলোকে নিয়ে যদি দেখেন যে কি হচ্ছে এই দেশটায়, আপনার যে সরকার আসছে সেই সরকার একটা এই জায়গাতে একটা ব্যর্থ সরকার। আমি এই জন্য ব্যর্থ সরকার বলবো সম্পূর্ণরূপে, এই জন্য বলবো যে প্রত্যেকটা সরকারের কাজ কি, প্রথমে আইন শৃঙ্খলার মানে রশিটা টেনে ধরা, তারপরে হলো গিয়ে অন্য বাজার আপনার সিন্ডিকেট, এগুলো। এই সরকার কোনো একটা দিক নাই যে দিকটাই সে কাজ করেছে। সে আইন শৃঙ্খলা ডে বাই ডে খারাপ হয়েছে। পুলিশ যেদিন জয়েন করলো না সেদিনের চেয়ে আজকের অবস্থা আরও বেশি খারাপ। তা আমি কি শুধু পুলিশের দোষ দিব? আমি দিব না। আমি যদি বলি যে যারা তাদেরকে মেনটেন করে, তাদের মেনটেনেন্সের মধ্যে অনেক ভুল আছে, সেই ভুলগুলোর জন্য তাদেরকে দায়িত্ব দিয়ে তাদের যে মিনিমাম একটা জায়গা ট্রমাটাইজ থেকে অরিয়েন্টেশন দিতে হয়, সেই অরিয়েন্টেশন দেয় নাই। বিচারহীনতা একটা বড় একটা জায়গা। আপনার যে আওয়ামী লীগগুলো পালিয়ে গেছে বা যেতে তারা সহযোগিতা করেছে, এই সরকার যদি সহযোগিতা না করতো সব আওয়ামী লীগের, একজন আওয়ামী লীগ হাসিনা গেছে, ঠিক আছে, সেটা না হয় আমরা ওই দিনের প্রেক্ষাপটে মেনে নিলাম। কিন্তু বাকি যে 3-4 হাজার আওয়ামী লীগকে ডে বাই ডে, এমনও শুনি যে 95 দিনের দিন নাকি আপনার উবায়দুল কাদের পালিয়েছে। তো এই যে পালানোর জন্য আমরা প্রথমে শুনলাম যে অ্যারেস্ট হয়েছে অনেকেই, তারপরে দেখি যে দেশের বাইরে তারা অবস্থান করছে। অ্যারেস্ট হওয়ার পরে একটা মানুষ কিভাবে দেশের বাইরে যায়, তাও যদি এই ধরনের শাস্তিযোগ্য অপরাধের লোকগুলো হয়ে থাকে, সেটা একটা দিক গেল। 2 নাম্বার, যত আওয়ামী লীগ আছে বাংলাদেশে, যত হালুয়া রুটি খাওয়ার আওয়ামী লীগ আছে, যত আওয়ামী লীগের বাড়িতে কারি টাকা আছে, হাজার হাজার কোটি টাকা আছে, শত শত কোটি টাকা আছে, তাদের কাউকে অ্যারেস্ট করা হয় নাই, তাদের কাউকে আইনের আওতায় আনা হয় নাই, তাদের টাকাগুলোকে সিজ করা হয় নাই, তাদেরকে মিনিমাম কোনো রকম প্রেশারাইজ করা হয় নাই। এই মানুষগুলো
যাদের ধরছে ডেভিল হান্ট বলে যে শব্দটা বানিয়েছে, সেই ডেভিল হান্টের ডেভিলদের নাতিপুতি বা আরও পোষ্যদের ধরা হচ্ছে, যারা কিনা অনেক কিছুর খবর জানে না। যারা জানে তারা কিন্তু এখনও দুর্দান্ত প্রতাপে তারা আছে। এরপরে আপনি যদি আমরা যদি চিন্তা করি যে আরও কী সমস্যাগুলো, মানুষ মব জাস্টিস হাতে তুলে নিয়েছে, সেইখানে যারা হাতে তুলে নিয়েছে প্রতিদিন খুন হচ্ছে, রেপ হচ্ছে, আপনার প্রতিদিন শ্লীলতাহানি হচ্ছে, ট্রামে বাসে থেকে শুরু করে কোন জায়গায় নারী নিরাপদ আছে, কোনোখানে না, সেটার একটারও বিচার হয় না। আপনি দেখেন একজন সমাজ কল্যাণ উপদেষ্টা আসিয়াকে দেখতে গিয়েছেন গতকালকে, আসিয়াকে দেখতে গিয়ে বলছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। ওনার কি নিন্দা জানানোর কথা না আমাদের নিন্দা জানানোর কথা? আমরা নিন্দা জানাবো, উনি অ্যাকশনে যাবেন। উনি অ্যাকশনের মানুষে উনি নিন্দা জানায় ওনার দায়িত্ব শেষ করলেন। তাহলে দেশে আপনি বলেন যে কিভাবে আইন শৃঙ্খলার উন্নতি হবে? এই আইন শৃঙ্খলার উন্নতি কখনোই এই সরকার থাকা অবস্থায় হবে না, কারণ এই সরকার দেখে না দেখার ভান করছে। তাদের শুধুমাত্র এই অবস্থা করার জন্য এই অবস্থা করবে এবং জনগণকে বুঝাবে এই মুহূর্তে নির্বাচন দেওয়ার সময় না, সুযোগ নাই, এই কারণটার জন্য মনে হয়। নইলে এত তারা অনভিজ্ঞ, কিন্তু তার মানে এত বেশি, এটা কিন্তু সাধারণ ব্যাপার, এটা কিন্তু বিভিন্ন হ্যান্ডসের ব্যাপার, তাদের করার কথা না, তাদের খালি হুকুম করবে তারা, বাকিটা কাজ কিন্তু জি রাশিদ খান আপনার কাছে আসতে চাই। আপা যেমন বলছিলেন যে অনেকটা তিনি সন্দেহ করছেন যে নির্বাচন পেছানোর জন্য কি এমন পরিস্থিতি তৈরি করছে কিনা ইচ্ছা করে। ধন্যবাদ সকল দর্শকবৃন্দ এবং আমার সাথে অতিথি হিসেবে আপা রয়েছেন, সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আপা যেটি বললেন এই বক্তব্য আমিও কয়েক জায়গায় দিয়েছি। বিশেষ করে সরকার সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু বলছে যে নির্বাচন দেওয়ার পরিবেশটা নাই। এখন পরিবেশটা যাদের তৈরি করার কথা তারা যদি বলে যে পরিবেশটা নাই, তাহলে তো আসলে সন্দেহ তৈরি হয়। সেই সন্দেহ কিন্তু এখন সবার মধ্যে। আপনি দেশটা যদি ভালোভাবে চালাতে পারতেন তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো সমালোচনা সরকারের করতো না এবং একই সাথে খুব বেশি নির্বাচন নিয়ে তোড়জোড় করতো না। কিন্তু আমরা গত 7 মাস অতিবাহিত হয়েছে, এই 7 মাসে আসলে ওইভাবে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বলেন, সামগ্রিক আসলে দেশের অবস্থা যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম সে ধরনের বাংলাদেশ কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের কাছে মনে হচ্ছে যে সরকার এক ধরনের প্রতারণা করছে জনগণের সাথে। সরকার নিজেই একদিকে মব সৃষ্টি করছে, অন্যদিকে সরকারের পক্ষ থেকেই বলা হচ্ছে যে মব যে সৃষ্টি করবে তাকে গ্রেপ্তার করা হবে। দেখেন সরকারের উপদেষ্টারাই কিন্তু ধানমন্ডি 32 বলেন, আওয়ামী লীগের বিভিন্ন এলাকায় বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, এজন্য কিন্তু সরকারের উপদেষ্টারা কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন যারা নতুন দল গঠন করেছে তারাও ফেসবুকে পোস্ট করেছে, উল্লাস করতে বলেছে এবং ভাঙচুরের নির্দেশনা দিয়েছে। আমরা সেই সময় কিন্তু এর তীব্র বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম যে দেখেন এইগুলো যদি আপনারা অভ্যুত্থানের 6 মাস পরে শুরু করেন তাহলে কিন্তু আপনারা সব কিছু কন্ট্রোল করতে পারবেন না, সব জায়গায় ড্যামেজ হয়ে যাবে। এই জায়গা থেকে শুরু হলো, আওয়ামী লীগ কিন্তু ফায়দা নেবে। আওয়ামী লীগ নিজেদের বাড়িঘরে আগুন দিয়ে তারা বলবে যে আমাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, আপনারা শুরুটা করেন না। কিন্তু ওই সময় কি করা হলো, তারা ওইটা কিন্তু করলো, ওইভাবেই কিন্তু জনগণকে দিগ্ভ্রান্ত করলো। এর ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি। একজন উপদেষ্টা বলছে উল্লাস করেন, আর আরেকজন উপদেষ্টা বলছেন যে থামেন থামেন। এটা কি কোনো কথা হইলো? এটা তো কোনো কথা না। এখন বলছে যে গ্রেপ্তার করতে হবে যারা মব সৃষ্টি করবে। তো আপনার উপদেষ্টারা যখন মব সৃষ্টি করলো, আপনার আশপাশের লোকজন যখন মব সৃষ্টি করলো, আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা যখন মব সৃষ্টি করলো, তাদেরকে কেন গ্রেপ্তার করেননি? আগে তাদেরকে গ্রেপ্তার করেন, তারপরে বলেন যে যে মব সৃষ্টি করবে আমরা তাকে গ্রেপ্তার করব। আমার কাছে আসলে সেটাই মনে হচ্ছে যে সরকার ইচ্ছাকৃতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা আসলে কন্ট্রোল করতেছে না। তারা মনে করতেছে এটা যদি কন্ট্রোল করে ফেলায়, দেশ যদি স্বাভাবিক হয়ে যায়, তাহলে তো দলগুলো আরও বেশি নির্বাচনের কথা বলবে। এই জন্যই মূলত নির্বাচন পেছানোর জন্য এই ধরনের পায়তারা করছে। দেখেন এই সরকারে যারা রয়েছে তাদেরকে আপনি কি বলবেন? আমরা এই যে 14-15 বছর ধরে যে লড়াই করেছি, এই লড়াইয়ে তো খুব বেশি তাদেরকে আমরা পাইনি। বিশেষ করে এই গণ অভ্যুত্থানে সেখানেও কিন্তু তাদেরকে পাইনি। তারা উড়ে এসে হঠাৎ করে উপদেষ্টা হয়ে গেল। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি লম্বা লম্বা কথা বলছেন। এখন এই স্বরাষ্ট্র উপদেষ্টা হাসিনার আমলে কোথায় ছিল? আমরা তো তাকে কোনোদিন দেখি নাই। এবং আরও অনেক উপদেষ্টা যারা সারা জীবন ধরে এনজিও ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, তারা সবসময় বিদেশ থেকে ফান্ড এনেছে এবং নিজেদের উন্নয়ন ঘটিয়েছে। জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, তারা পাবলিক ম্যানেজমেন্ট বলে কোনো কিছু বোঝে না।
এই সকল মানুষকে নিয়ে আপনি উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু স্বীকার করেছেন যে একটি অযোগ্য উপদেষ্টা পরিষদ। এখন এই অযোগ্য উপদেষ্টা পরিষদের মাধ্যমে আপনি রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন, তাদের মাধ্যমে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে চাচ্ছেন, তাদের মাধ্যমে আপনি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, কিন্তু কোনোটাই তো পারছেন না। এই কারণে আমরা বারবার বলছি যে যদি রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে আপনার উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। মুজিববাদী সৈনিকরা কিন্তু এই উপদেষ্টা পরিষদে রয়েছে। আমার কাছে স্পষ্টভাবে তথ্য রয়েছে, যেটি আমি সরকারে, তো আমাদেরও দুই একজন পরিচিত লোকজন আছে, আমরা তথ্য পাচ্ছি যে এই সরকারের যে আপনার জনপ্রশাসন সচিব বলেন, মন্ত্রিপরিষদ সচিব বলেন, তারা কিন্তু আলী ইমাম মজুমদারের নির্দেশনায়, যিনি উপদেষ্টা ছিলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, তার নির্দেশনায় কিন্তু সমগ্র জায়গায় কিন্তু আওয়ামীকরণ করা হয়েছে। ডিসি এসপি নিয়োগ দিকে শুরু করে সমগ্র জায়গায় আওয়ামীকরণ করা হয়েছে। তো এইভাবে তো একটি রাষ্ট্র চলতে পারে না। আমার কাছে মনে হয় যে সরকার আসলে এক ধরনের, আমার মনে হয় নিজেরা ইচ্ছাকৃতভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি করছে। দ্রুত নির্বাচনের বিষয়টি তো অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ। নির্বাচন চাওয়া কি অন্যায়? একটি রাজনৈতিক দল সে তো আসলে নির্বাচন চাইতেই পারে, নির্বাচন চাইলে আপনি তাকে ফ্যাসিবাদের দালাল বানিয়ে যাচ্ছেন। হোয়াট ইজ দিস? আমার কাছে এটি সন্দেহ লাগছে যে এই সরকার আসলে সেই ১/১১ সরকারকে ফলো করার চেষ্টা করছে কিনা। তারাও কি আসলে বিরাজনীতিকরণের পক্ষে হাঁটছে? অন্যথায় আসলে নির্বাচন চাইলে, গণতন্ত্রের কথা বলে তারা বলছে যে এরা ফ্যাসিবাদের দালাল। আসবে নীরব আপা, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে নির্বাচন নিয়ে আপনি বলছিলেন যে একটা সন্দেহ প্রকাশ করছে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে কিনা। অন্যভাবে যদি বলি যে আপনারা সরকার যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্যদিকে নজর দিবে, তখন তো এই আপনাদের পক্ষ থেকে এই বারবার দ্রুত নির্বাচন বলে সরকারকে এক ধরনের ট্রমাটাইজ করার চেষ্টা করা হয়েছে এবং সরকার চাপে পড়ে আসলে অন্যদিকে খুব একটা নজর দিতে পারেনি। আপনি কি বলেন? এটার সাথে চাপের কি সম্পর্ক? আপনি জানেন, আপনি একজন মানুষ, আপনার সকাল হলে একবার খেতে হবে, দুপুর হলে একবার খেতে হবে, রাত হলে একবার খেতে হবে। আপনি খাবেন না, আপনি কাজও করবেন, এটাই স্বাভাবিক নিয়ম। আপনি খাবেন না কাজ করবেন, এটা তো হয় না। আপনি কাজ করবেন না খাবেন, এটা তো হয় না। তো যারা আসছে তাদের তো দেওয়ার কথা কি নির্বাচন। এই আন্দোলনটা কি নিয়ে ঘটেছিল? শেখ হাসিনা যদি প্রতিবার নির্বাচনে যদি ২ নাম্বারই না করতো, চরম গাফিলতি না করতো, চরম স্বৈরাচারী না করতো, তাহলে কিন্তু জনগণের একটা ভালো একটা প্রপার একটা বিরোধী দল হতো। প্রপার বিরোধী দল হলে প্রপার একটা আপনার কি বলে ছায়া সরকার হতো এবং সরকার ভয়ে থাকতো, সরকার স্বৈরাচার হতে পারতো না। কাহিনীটা তো নির্বাচনটাকে কেন্দ্র করে। এবং বিএনপি যখন বলছে, তারা কিন্তু আপনার কথা মতো ওরকম একবার বলেও ফেলছে যে তারা যখন নির্বাচন চায় তখন আমাদের ডেভেলপমেন্ট হয় না। এই কথাটা কিন্তু একসময় ফ্যাসিস্ট সরকারও বলতো যে কম গণতন্ত্র বেশি উন্নয়ন, কিংবা আপনার কম নির্বাচন বেশি আপনার উন্নয়ন। তো এই জায়গাগুলো তাহলে তো একই কথা, যেই লাউ সেই কদু। তাহলে লাভটা কি হলো? এই অভ্যুত্থানের লাভ কি? এত মানুষের জীবন গেল, এত মানুষের আহত হলো, এত মানুষের চোখ হারালো, তাহলে লাভটা কি হলো? দিন শেষে তো যদি এই অবস্থাই হয় যে এদের জন্য আমাদের যুদ্ধ করতে হয়, যুদ্ধের ঘোষণা দিতে হয়, এদের কাছেও আমাদের বারবার করে আমাদের দৈন্যতা প্রকাশ করতে হয়, একটা দেশে, একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আপনার সংস্কারের দোহাই দিয়ে আপনার কম সংস্কার হলে নির্বাচন আগে আসবে, বেশি সংস্কার হলে নির্বাচন পিছিয়ে যাবে। কিংবা আপনি বলতেছেন যে আপনার স্থানীয় সরকার নির্বাচন আগে, স্থানীয় সরকারের মধ্যেই তো যত সংস্কার। আপনার একটা স্থানীয় সরকারের সহিংসতা কত হয়, শত শত লোক মারা যায়। আপনার স্থানীয় সরকার হলো চারটা স্থানীয় সরকার করতে কতদিন সময় লাগবে? আপনার সমস্ত বাংলাদেশে একদম তৃণমূল পর্যন্ত আপনার একদিনে হয় না সেই নির্বাচন। তো আপনি সেগুলো করবেন, করে নিজের দল গুছাবেন, তারপরে আপনি আপনার শক্তি অর্জন করে আপনি নির্বাচন দিবেন নিজের মতো করে, পতিত সরকারের মতো করে। এত সহজ না। কিন্তু বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে কি মনে হয় যে নির্বাচন সম্ভব? আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ওনারা নিজেরা ইচ্ছা করে এমন করে রাখছে। আপনি একটা জিনিস আমি আপনাকে প্রমাণ দিই, প্রতি এলাকায় মহল্লায়, ঢাকা ছাড়া বড় বড় শহরগুলোতে এবং ছোট শহরগুলোতেও একযোগে আপনার আইন শৃঙ্খলার চরম অবনতির পাশাপাশি ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি বেড়ে গিয়েছে। এটা আমার কথা না, এটা বর্তমান আইজিপির কথা। আচ্ছা, বেড়ে গিয়েছে। যখন উপদেষ্টা রাত ৩টার সময় আপনার প্রেস কনফারেন্স করে, রাত ৩টায় কি প্রেস কনফারেন্স? এটা কি যুদ্ধের দেশ? এই দেশে কি যুদ্ধ চলছে যে রাত 3টায় প্রেস কনফারেন্স করতে হবে? এই দেশে কি সব কি মরক লাগছে যে একদম বড় করোনার মতো কোনো অসুখ হয়েছে যে রাত 3টার সময় আপনার করতে হবে, প্রেস কনফারেন্স করতে হবে? সেইখানে প্রেস কনফারেন্স করে উনি কি বললেন আইন শৃঙ্খলার পরিস্থিতি আগের চেয়ে উন্নততর। তাহলে আপনার প্রেস কনফারেন্স রাত 3টায় করলেন কেন? এটা আপনার আইজি একরকম কথা বলতেছে, আপনি একরকম কথা বলতেছেন। এবং তারপরে ওনারা যে 1-2 দিন যে টাইটটা দিল,
আপনি খেয়াল করে দেখেন, এরপরে কিন্তু অনেকটা আপনার চুরি ডাকাতি ছিনতাই কমে গেল। এই মুহূর্তের কথা বলছি। তার মানে কি সরকারের হাতে সব কিছু নিয়ন্ত্রক ক্ষমতা? তাহলে সরকার চায় না বলেই দেশের মব জাস্টিস হচ্ছে, সরকার চায় না বলে দেশে আন্দোলন হচ্ছে। আপনি জানেন যে আজকে যে মেয়েটা, আমাদের 7 বছরের মেয়েটা রেপ হলো, এটা ঠিক আছে যে এটা ডোমেস্টিক ভায়োলেন্স, এটা আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি সমৃদ্ধ থাকতো তাহলে এটা হতো না। বাট এটা যখন হয়ে গেছে, এটার দায় দায়িত্ব সরকারের। এটা নিয়ে যখন আন্দোলন হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার, আন্দোলন হতেই পারে, ছেলেমেয়েরা বলতেই পারে। আন্দোলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার কি সম্পর্ক? তার মানে কি এই ছেলেমেয়েরা, আজকের ছেলেমেয়েরা যদি আগামী দিনে রাষ্ট্রনায়ক হয়, ভবিষ্যৎ হয়, এই ছেলেমেয়েদের কোনো শিক্ষা থাকবে না, কোনো অবস্থা থাকবে না। আপনি খেয়াল করেন যে জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রছাত্রীরা বলতেই পারে, ওরা ছোট মানুষ, ওরা বলতে পারে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা আমরা দিব না। মেন পরীক্ষা কিন্তু হয়ে গেছে, 5-6টা পরীক্ষা হয়ে গেছে, 7টা পরীক্ষা হয়ে গেছে। তারপরে হঠাৎ করে এই সরকার বন্ধ করে দিল। তারপরে যখন নাম্বার কম পাইলো, তখন আবার আন্দোলনে নামলো, নাম্বার কম কেন বুঝায় দাও। এটা ওই যে কাজলের আপনার ইসের মতো, জোকিং এর মতো। এই জোকস করার জন্য তো সরকার না, জোক করার জন্য জোকার আছে, এটা সরকারের কাজ না। তো তাতে কি হলো, আজকে ছেলে মেয়েদের, আমাদের সন্তানরাই কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আবার আজকে আপনার যেখানে 23 তারিখ পর্যন্ত আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার কথা, এটার তো একটা রেশ আছে, রেশটা যায় কোথায় যায় পড়বে। কালকে দেখবেন জাহাঙ্গীরনগর বলতেছে, পরশু দেখবেন জগন্নাথ বলতেছে, রাজশাহী বলতেছে, চিটাগং বলতেছে। তো এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় আপনি হুট করে বন্ধ করে দিলেন, কিসের জন্য বন্ধ করে দিলেন? এই রাইটস আপনাকে কে দিয়েছে? এই রাইটসটা কে দিয়েছে যে ওইখানে বিচার তরিত হওয়ার জন্য? আপনার উপদেষ্টা বলতেছে যে আমরা নিন্দা জানাচ্ছি, আর আপনি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলেন কেন? এটা কেন হবে? ছেলেমেয়েরা যা চাইছে এরা তো ভালো কিছু চাইছে, এটা বিচার নিশ্চিত করে দিলেই তো হয়ে যায়। আমরা তো কেউই এই বিচারের বিপক্ষে না। জি রাশেদ খান, যে বিচারটা নিশ্চিত করুক, সরকার চাইটা কি? রাশেদ খান, আপনার কাছে জানতে চাইবো যে হঠাৎ করে এই অনেকের এখন একটা অভিযোগ করেন চাঁদাবাজি নিয়ে, যে বিভিন্ন রাজনীতি পট পরিবর্তন হলো, সরকার পরিবর্তন হলো, চাঁদাবাজির যে সিস্টেম সেটি পরিবর্তন হয়নি, জাস্ট দল চেঞ্জ হয়েছে, অন্যরা এসে আবার ওই চাঁদাবাজির জায়গায় বসে গেছে। তারপরে আমরা ইদানিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেকের বিরুদ্ধেই চাঁদাবাজি শুনছি। আপনি একটা দেখলাম যে কদিন আগে স্ট্যাটাস দিয়েছেন মনে হয় একটা অভিযোগ নিয়ে। সব কিছু মিলে চাঁদাবাজিটা বন্ধ করাই গেল না, মানে এইটাও তো আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতির পিছনে একটা কারণ আছে। দেখেন, আমার জেলার প্রশাসক, ঝিনাইদহ জেলা, তো তার সাথে আমার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে আওয়ামী লীগের আমলে হাট বা টার্মিনাল যেভাবে ইজারা দেওয়া হয়েছিল সেটা আসলে কোনো বৈধ প্রক্রিয়া ছিল না। এখন আপনারা সেটা ক্লোজ করেন, নতুনভাবে আপনারা টেন্ডার জারি করেন। তো তিনি বললেন যে আর 3 মাস বা 2 মাস মেয়াদ আছে। তো এই যে 2 মাস বা 3 মাস কে চালাবে? আওয়ামী লীগ তো যারা এগুলো চালাতো তারা তো পালিয়ে গেছে। এখন এলাকায় যারা প্রভাবশালী, মনে করেন বিএনপি, তো তাদের নেতাকর্মীরা এটা চালাচ্ছে। এখন কথা হলো যে বিএনপির আপার লেভেলের নেতৃত্ব কি বলছে? তারা কি আপনার বলছে যে এগুলো তোমরা দখল করে নাও? তারা কিন্তু সবসময় সংস্কারের কথা বলছে। এখন বিএনপি একটি বড় দল, তারা কিন্তু তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না, এটা কিন্তু বাস্তবতা। দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এগুলো দেখছি। এখন এগুলো কন্ট্রোল করার দায়িত্ব আসলে কার? দল হিসেবে বিএনপির কি পুলিশ বাহিনী রয়েছে? দল হিসেবে বিএনপির কি আপনার অন্যান্য বাহিনী রয়েছে? না, এটি আছে সরকারের। অর্থাৎ সরকারের দায়িত্ব, সেটি বিএনপি হোক, গণ অধিকার পরিষদ হোক, আর বৈষম্য বিরোধী হোক, কেউ যদি চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, তাহলে তাকে গ্রেপ্তার করা। এবং দলগুলোরও দায়িত্ব রয়েছে চাঁদাবাজির বিরুদ্ধে বলেন, অন্যায়ের বিরুদ্ধে বলেন, ব্যবস্থা নেওয়া। সেই ব্যবস্থা যদি আমরা না গ্রহণ করতে পারি সরকারের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে, তাহলে এই রাষ্ট্রের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখন আমি আমার প্রশাসক, আমাদের জেলার প্রশাসককে বললাম যে ভাই, আপনি এগুলো ক্লোজ করে নতুন করে টেন্ডার দেন বা প্রশাসক নিয়োগ দেন। এখন প্রশাসক তারা নিয়োগ দিচ্ছে না বা দায়িত্বপ্রাপ্ত সরকারের পক্ষ থেকে কাউকে দিচ্ছে না। এখন যখন ওইটা আসলে উন্মুক্ত থাকছে, তখন যার মাসল পাওয়ার আছে সে কিন্তু ওটা দখল করে নিচ্ছে। তো এর দায় কি সরকারকে নিতে হবে না? দলগুলোকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, কারণ দলগুলো এগুলো পর্যাপ্ত পরিমাণ মনিটরিং করতে পারছে না বা তাদের সেইভাবে কন্ট্রোল করতে পারছে না। কিন্তু সরকারের তো কন্ট্রোল করার বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে। আপনি দলীয় পরিচয়ের বাইরে একজন চাঁদাবাজকে আপনি গ্রেপ্তার করেন, একজন দখলদারকে গ্রেপ্তার করেন, সরকারকে সেগুলো করছে না। আপনার কি সরকারের উদ্দেশ্যটা কি? সরকারের উদ্দেশ্য কি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশৃঙ্খলা লেগে যাক, এটি কি সরকারের উদ্দেশ্য? আমার কাছে আসলে সেটাই মনে হয়েছে। আর আপনি যেটি বললেন, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তিনি
আপনার নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেখানকার কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, আমার কাছে তথ্যটি আসার পরে আমি গণতান্ত্রিক ছাত্র সংসদের যিনি সভাপতি আহ্বায়ক বাকের সাহেব এবং যিনি আপনার সদস্য সচিব জাহিদ সাহেব, তাদেরকে আমি বললাম যে এই ছেলের বিরুদ্ধে আমার কাছে স্পষ্ট তথ্য রয়েছে, তাদের বিরুদ্ধে তোমরা ব্যবস্থা নেও। তো তারা ব্যবস্থা, আমি যখন তথ্য প্রমাণ পাঠালাম তারা ব্যবস্থা নিয়েছে, খুব ভালো একটি বিষয়। কিন্তু কথা হলো যে একজনই কি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কিন্তু ছাত্রদল নাই, ছাত্র অধিকার পরিষদ নাই, অন্যান্য ছাত্র সংগঠন নাই, একমাত্র গণতান্ত্রিক ছাত্র সংসদ রয়েছে। সুতরাং ক্যাম্পাসগুলোতে কি আসলেই দখলদারিত্ব বা ওই যে ইন্টারনেট ব্রডব্যান্ড যে ব্যবসা, সেটাতে লেনদেন বলেন অন্যান্য বিষয় বলেন, সেগুলো এখন কারা করছে? তো হাত বদল তো আসলে সব জায়গায় হয়েছে। সরকারের সংশ্লিষ্ট যারা তারাও করছে, যারা ফেসিবাদ বিরোধী শক্তি ছিল তারাও করছে। সামগ্রিকভাবে দেশে যে বিশৃঙ্খলা লেগেছে, এই বিশৃঙ্খলা কেন লাগলো? সরকারের দায়িত্ব ছিল জাতীয় ঐক্যমত ধরে রাখা, যেটি আপা বললেন যে যখন সরকারের 1 মাস মেয়াদ বা 2 মাস, তখন তো এই সমস্যাগুলো হয় নাই, তখন তো পুলিশ ওইভাবে ফাংশন করে নাই। জনগণ কিন্তু অনেকটা পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ছাত্ররা বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়ে দেশের এই ড্যামেজগুলো কিন্তু কন্ট্রোল করেছে। কিন্তু এখন সেই তারা কেন ড্যামেজের অংশ হলো? সরকার, আমার কাছে মনে হয় যে সরকার চাচ্ছে রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করে আরো বেশি ক্ষমতা দীর্ঘমেয়াদী করা, যে কারণে তারা কিন্তু এই ধরনের কর্মযজ্ঞে লিপ্ত হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু কন্ট্রোল করতেছে না। বিরতিতে যাবার আগে একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নেই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন পটুয়াখালী থেকে বলছি। আমি মনিয়াপার রাজনৈতিক দূরদর্শিতার জন্য তাকে ভালোবাসি এবং তার কথাগুলো আমার প্রত্যেকটা সত্য কথা বলেন, এই জন্য ভালো লাগতেছে। তো দুজন, রাশেদ ভাই এবং মনিয়াপা, দুইজনের কাছে দুটো প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন উত্তর দিলেই হলো এক একজনের। একটা হলো, মনিয়াপা, দেশে ফেসিবাদ দূর হওয়ার পর বাড়ি ঘর বিভিন্ন নেতা কর্মীর এবং 32 নম্বর ভাঙচুর হলো, তো বিএনপি প্রতিবাদ করলো, কিন্তু সরকার এটাকে সমর্থন করলো। আসলে এই সংস্কৃতি কি এই সরকার আমাদের মাঝে রোপণ করে গেল? আর দ্বিতীয় প্রশ্ন হলো, বাংলাদেশে এতটা মব জাস্টিস, সরকার যখন আইন শৃঙ্খলা রক্ষা করতে যে এতটাই ব্যর্থ, তো আপনারা নামেন, মাঠে নামেন। রাশেদ ভাইকেও বললাম, আপনারা মাঠে নামেন সরকারের বিরুদ্ধে, 5 মিনিট সময় লাগবে তাদের তাড়াতে। জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন, জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আরেকজন আছেন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম নুরুজ্জামান, হাজীগঞ্জ উপজেলা। জি বলেন। হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি। আমার নাম নুরুজ্জামান, হাজীগঞ্জ উপজেলা, চাঁদপুর ডিস্ট্রিক্ট। আমার প্রশ্ন হইল, এই যে নূর হোসেন নুরুদ্দনের এর কাছে আমার প্রশ্ন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র। হ্যালো, আপনার টেলিভিশনের সাউন্ডটি বন্ধ করে তারপর প্রশ্নটি করুন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এরা যে চাঁদাবাজি করে, বিভিন্ন জায়গায় দখলবাজি করে, হেরাই তো দেশের থেকে মনে করেন আমলিক বিদায় করছে, বিভিন্ন আইটেম বিদায় করছে, হেরা ভালো, এখন হেরাই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে কেন? এর কাছে প্রশ্ন। আরেকজন ফোন আছে, একটু ফোনটা নিয়ে তার পাশে। হ্যালো, হ্যাঁ, আমি মোহাম্মদ আজহার মাহমুদ, রংপুর থেকে। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমান যে মানে দেশের যে পরিস্থিতি, রোমহর্ষক যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে আমার, যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে একটা সংগঠন আছে, আদৌ কি তাদের এখানে কোনো দায়বদ্ধতা আছে? তারা কি কখনো এরকম কোনো এগুলোর বিরুদ্ধে যে কঠোর আন্দোলন আমরা দেখছি 5ই আগস্ট, তার কোনো পুনরাবৃত্তি এখন আর দেখতেছি না। তারা এখন শুধুমাত্র ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে সেটা নিয়ে ব্যস্ত, নতুন রাজনৈতিক দল গড়ার, ক্ষমতায় যাওয়া, সিংহাসনে যাওয়া, এই বিষয়টা নিয়ে সাধারণ জনগণের কথা নিয়ে তারা সোচ্চার না। 1 2 নম্বর হচ্ছে যে এই যে বর্তমান যে সরকার আছে, এরা আমাদেরকে স্বপ্ন দেখাইছে আমাদেরকে মানে সংস্কার করে খুব সভ্য একটা জাতিতে পরিণত করবে, কিন্তু আমরা জাস্ট এখন ঘর থেকে বের হতে পারতেছি না। এদের তো উচিত। জি ধন্যবাদ। জি জি জি, আপনার প্রশ্ন দুটো বুঝতে পেরেছি। আমরা এমন আলোচনা যাই। নীলুফার চৌধুরী মনি, আপনাকে যে প্রথম একটা জিজ্ঞেস করবো, যে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে এই পরিস্থিতিতে রাজনীতিবিদরা কেন এগিয়ে আসছে না? দেখেন, এটা
আমি ওই প্রশ্নদাতার উদ্দেশ্যে বলতে চাই যে পটুয়াখালীর উনি বলেছেন ৩২ নম্বর ভাঙচুর হলো, এটা সত্যিই দুঃখজনক। দেখেন পৃথিবীতে নেগেটিভ কিছু বেঁচে থাকুক এটাও চাই। আমি বলেছি অনেক টকশোতে যে কি বলে যে আপনার ইসের লাশটাও কিন্তু, ফেরাউনের লাশটাও কিন্তু অক্ষত আছে। ফেরাউন কত খারাপ কাজ করেছিল এটাও কিন্তু দেখার জন্য মানুষ কিন্তু উকি ঝুঁকি দিয়ে এখনো কিন্তু কিউরিওসিটি নিয়ে দেখে। সো ৩২ নাম্বার ভাঙার মধ্যে যে যে বাড়িটায় কোনো মানুষ থাকে না, কেউ নাই, সেখানে ভাঙার মতো কোনো কাজ আমি মনে করি এটা করতে দেওয়া ঠিক হয় নাই করাটা। কিন্তু বিএনপি তো সরকারি দলেও না বিরোধী দলেও না, বিএনপির করার কিছু নাই। বিএনপির একটা মানুষও ওখানে যায় নাই। যারা গিয়েছে সরকারের ছত্রছায়ায়, বৈষম্য বিরোধীরা তখন তাদের দল হয় নাই, বৈষম্য বিরোধীর নেমপ্লেট নিয়ে তারা গিয়েছে। এবং আগে যেটা হাতুড়ি বাটালে ছিল আওয়ামী লীগের সময়, যেটা হেলমেট বাহিনী ছিল, ওটা এখন বুলডেজার বাহিনীতে পরিণত হয়েছে। বুলডেজার দিয়ে তারা এই খারাপ কাজগুলো করলো। যেখানে একটা বাড়ি কয়েকটা ইট কাঠ পাথর ভাঙার মধ্যে আমি এর মধ্যে কোনো বীরত্ব দেখলাম না, আমি শুধু এর মধ্যে নোংরামোটা দেখলাম। এবং যেটা যে পিছন থেকে যে গুলি করে, পিছন থেকে মারা সেই আপনার মানসিকতার মানুষগুলোকে দেখলাম, যাদের আসলে কোনো অভিজ্ঞতা নাই, যারা কখনো রাষ্ট্র পরিচালনা করেনি, যারা এই দেশের কোনো মঙ্গল চান না। যেটাকে উদ্দেশ্য করে আমার মনে হয় যে সেনাপ্রধান কয়েকদিন আগে কয়েকটা কথা বলেছিলেন যে আপনাদের এই যে কাদা ছোড়াছুড়ি, এটা নিয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ব কিন্তু বিঘ্ন ঘটতে পারে। আমার কাছে মনে হয়েছে কথাটার মধ্যে অবশ্যই যুক্তি আছে। এখান থেকেও বাংলাদেশের মানুষ আমরা এত বেশি লোভী যে আমরা কোনো কিছুই আমরা শিক্ষা নেই না ইতিহাস থেকে। আওয়ামী লীগ 15.5 বছর যে অত্যাচার করেছে, প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়েছিল সেই দিন 5 তারিখে, সে ঢাকাই হোক আর ঢাকার বাইরেই হোক। মানুষ হেঁটেছে, খুশির চোটে হেঁটেছে, কিসের পিছনে হেঁটেছে মানুষ জানে না, মানে গন্তব্যহীন মানুষ হেঁটেছে, মানুষ ফুর্তি করেছে। সেই দিনটাকে মানে আরেকটা অশুভন দিনে পরিণত করার জন্য এই যে দেশে যা হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। যে এই যে উনি আরেকজন প্রশ্ন করেছেন যে চাঁদাবাজি, বৈষম্যরা চাঁদাবাজি কেন করে, এটা অবশ্যই রাষ্ট্রদের কাছেই করেছে। তারপর আমি এক কথায় বলছি, এই প্রশ্নটা আমাদেরও তাহলে চেঞ্জের কি হলো, চেঞ্জ হয়ে লাভটা কি হলো। এবং এই যে 3 নম্বর প্রশ্ন যিনি করেছেন যে বৈষম্য বিরোধীরা দায়বদ্ধতা কতটুকু, সরকারের কি উচিত, এই যে বৈষম্য বিরোধীরা, আমি তার হয়ে আমিও প্রশ্ন করছি যে এই যে একটা ঘটনা ঘটে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে উত্তালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো। সেইখানে বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিকে একটা শব্দ উচ্চারণ করেছে না, জামাতরা করেছে না তারা করেছে একটা শব্দ যে এই মেয়েটার এরকম হলো কেন, তার বিচার হওয়া দরকার এবং তড়িৎ বিচার হওয়া দরকার। এই কথাগুলো কিন্তু আমরা শুনি নাই। যে কথাগুলা তারা এত সুন্দর সুন্দর কথা এতদিন বলেছে, এখন কিন্তু তারা এই কথাগুলোর কাজ দিয়েও যায় না, ধারে কাজ দিয়েও যায় না। তার মানে স্বার্থটাই এখানে বড়, যে ক্ষমতায় যাওয়ার লোভ তো রাজনীতিবিদদের থাকে আমি শুনেছি। এই টুকটুক বাচ্চা পোলা পান যারা এই এখনো ছাত্রত্ব শেষ হয় নাই, যাদের অনাগত ভবিষ্যৎ পুরাটাই পড়ে আছে, যারা এই পর্যন্ত বিয়ে শাদী করেন নাই, যাদের বাচ্চা কাচ্চা হয় নাই, তাদের এত লোভ থাকবে কেন? তারা তো এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় হওয়ার কথা কবির ভাষায়, এখন যৌবন যার, তার যদি এই ধরনের চূড়ামি করার স্বভাব থাকে, তাহলে তো এই দেশ কখনোই মঙ্গলজনক জায়গায় রাশেদ খান, আপনার কাছে যদি জানতে চাই যে কেন রাজনীতিবিদরা, আপনারা কেন এখন রাস্তায় নামছেন না পরিস্থিতি নিয়ন্ত্রণে? ধন্যবাদ। আমরা তো আসলে রাস্তায় সবসময় ছিলাম এবং রাস্তায় থাকার কারণে আমরা অনেক দমন পীড়ন, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। আমরা দল গুছিয়ে নিতে পারিনি, আমাদের অনেক কাজে বাধা বিঘ্নতা সৃষ্টি হয়েছে। তো এখন অভ্যুত্থানের পরে আমরা তো চাইবো স্বাভাবিকভাবে আমাদের দলগুলো গুছিয়ে নিতে, যেহেতু সামনে ইলেকশন আছে। ইলেকশনের জন্য তো আসলে দলগুলোকে গুছিয়ে নেওয়া বলেন, নেতাকর্মীদের তৈরি করা বলেন, এগুলো করতে হয়। অর্থাৎ প্রত্যেকটা দল কিন্তু অভ্যুত্থানের পরে তার নিজস্ব যে রাজনৈতিক কর্মসূচি সেটি বাস্তবায়নে কাজ করছে। আর কী বা করবে? এই মুহূর্তে কি অন্য কোনো জালিম আছে যে তার পতনের জন্য আমরা আন্দোলন করব? এখন তো আমাদের সকলের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে, কিন্তু কথা হলো যে সরকার কেন আমাদের সাথে আসলে সম্পর্ক বিনষ্ট করছে বা আমাদের সাথে দূরত্ব তৈরি করছে? সরকার কিন্তু নিজেই আমরা লক্ষ্য করছি যে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির সাথে যে ধরনের আপনার সমন্বয় দরকার ছিল, সেই সমন্বয়ের জায়গাটাই ঘাটতি। সরকার কি করলো? একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছে। তো প্রায় আজ থেকে মাসখানেক আগে তারা একটা মিটিং করেছে। তারা বলল যে এই ঐক্যমত কমিশনের
আপনার মেয়াদ হবে 6 মাস। প্রধান উপদেষ্টা বললেন যে আমাদের 6 মাস অত্যন্ত সফলভাবে আমরা অতিবাহিত করেছি, আমরা আগামী 6 মাস অত্যন্ত সফলভাবে অতিবাহিত করব এবং রাষ্ট্র সংস্কার করব। কিন্তু আমরা কি দেখলাম, প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু বিবিসি সাক্ষাৎকারে বলেছেন যে আমরা এখনো তো রাষ্ট্র সংস্কার শুরু করিনি। 7 মাসের সময় এসে তিনি এই কথা বলছেন যে আমরা রাষ্ট্র সংস্কার শুরু করি নাই। রাষ্ট্র সংস্কার উনি কখন করবেন? উনি কি তাহলে আরও 10 বছর ক্ষমতায় থাকতে চাচ্ছেন, 5 বছর থাকতে চাচ্ছেন, নাকি 3 বছর 4 বছর থাকতে চাচ্ছেন? আমাদের তো প্রশ্ন আছে। দেখেন, প্রধান উপদেষ্টা কিন্তু সবসময় ইনিয়ে বিনিয়ে কথা বলছেন। ডিসেম্বরে ইলেকশন হতে পারে, যদি কম সংস্কার চান, যদি বেশি সংস্কার চান তাহলে মার্চে, হ্যাঁ মার্চে ইলেকশন হতে পারে, মার্চের বাইরে যাবে না। কথা হলো যে একজন প্রধান উপদেষ্টা বা একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাকে সবসময় দায়িত্বশীল বক্তব্য দিতে হয়। হতে পারে, যদি, কিন্তু, এগুলো তো শেখ হাসিনার আচরণ, এগুলো তো সন্দেহজনক বক্তব্য। আমার প্রধান উপদেষ্টা তো বলছেন যে যদি মার্চেও বলি, তিনি বলছেন যে মার্চের মধ্যে নির্বাচন, যদি মার্চ বলি, ডিসেম্বর তো মার্চ, প্রধান যিনি সেনাপ্রধান আছে তিনিও কিন্তু বলছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন। তাহলে আপনারা সন্দেহ করছেন কেন যে নির্বাচন আসলে পিছিয়ে যাবে? এখনো তো সময় আছে হাতে। সন্দেহ কেন? হতে পারে, হতে পারে এই শব্দটা সম্ভাবনা, হবেই সেটি বলেন নাই। তিনি কি বলেছেন যে আমরা ডিসেম্বরে ইলেকশন দেব? তিনি কি বলেছেন যে আমরা মার্চে ইলেকশন দেব? এই কথা বলছেন না, হতে পারে এই কথা বলছেন। তার মানে এই যে হতে পারে, এটি কিন্তু মানুষের কাছে সন্দেহ তৈরি হচ্ছে। দেখেন, আজকে আপনার এই টেলিভিশনে 4 জন প্রশ্ন করেছে, 4 জনই কিন্তু বৈষম্য বিরোধী বা এই সরকারের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন করেছে। কথা হলো 4 জন, তো এই বা 4-5টা প্রশ্ন যতগুলো এসেছে, তো আমার কথা হলো যে সরকার কি এমন করলো যে এত অল্প সময়ের মধ্যে সরকারের জনপ্রিয়তায় ধস নামলো? তার মানে কি? তার মানে সরকার আসলে সেইভাবে কন্ট্রোল করতে পারছে না। দেখেন, আপনার এই টক শোতে আমি ঢুকছিলাম, তো আপনার যিনি গেটম্যান আছে আমাকে জিজ্ঞেস করলেন, ভাই দেশে কি শুরু হলো? আমি তাকে প্রশ্ন করলাম যে সরকার কি পারতেছে না কোনো কিছু কন্ট্রোল করতে? তিনি বলছেন যে কই পারতেছি, সব জায়গায় তো ঝামেলা। তো দেখেন, সাধারণ মানুষের অপিনিয়ন কিন্তু এইটা। তবে ফেসবুকে আবার ভিন্ন অপিনিয়ন দেখছি, কোনো দল তারা কিন্তু এই সরকারকে টিকিয়ে রাখার জন্য নানান ধরনের বক্তব্য দিচ্ছে, তারা আবার ফেসবুকে ভিন্ন মন্তব্য করছে, সেটি আলাদা বিষয়। তবে আমি এই মুহূর্তে মনে করি যে সরকার যে ধরনের নিরপেক্ষতা হারিয়েছে, কিছুদিন পরে কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হতে পারে। কি দাবিতে? যে আমরা নিরপেক্ষ সরকার চাই, এই সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়। দেখেন, একজন ছাত্রনেতা তিনি পদত্যাগ করেছেন, বাকি 2 জন ছাত্রনেতা এখনো পর্যন্ত সরকারে রয়েছে। এবং আমরা শেখ হাসিনার সময় কি বলেছি যে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায়, আমি শেষ করে দিচ্ছি, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এখন এই যে 2 জন ছাত্র উপদেষ্টা এখন এই সরকারে রয়েছে এবং তারা কিন্তু একটা দল গঠন করেছে, তারা নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু দল গঠন করেছে, সবাই কিন্তু এর সাথে ছিল। তো সেই জায়গায় তারা সরকারে থাকা অবস্থায় কি নিরপেক্ষ নির্বাচন হতে পারে? হতে পারে না। এই কারণে যে তারা কিন্তু বলছে যে এক ফেসিবাদকে হটিয়ে আমরা আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না। যে কারণে আমি মনে করি যে বাকি 2 জন ছাত্র নেতার উচিত হবে দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করা। একই সাথে সারা দেশের বিভিন্ন সেক্টরে ছাত্র প্রতিনিধি নিয়োগ করা হয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে। তার নীলুফার ইসলাম চৌধুরী মনে আপনার কাছে জিজ্ঞাসা করব, আপনি জানেন যে ডিএমপি রাজধানীতে নিরাপত্তা, বিশেষ করে ঈদের সময়টাতে নিরাপত্তা বাড়ানোর জন্য অক্সিলারি ফোর্স নামে একটা পুলিশের নতুন করে লোক নিয়োগ শুরু করেছে বাইরের থেকে। এই যে নিরাপত্তা নিয়ে কিন্তু সরকার নানা ধরনের মেজারমেন্ট নিচ্ছে, তারপরেও আপনার কেন মনে হচ্ছে যে সরকার আসলে খুব বেশি আগ্রহী না পরিস্থিতি নিয়ন্ত্রণে? আচ্ছা, নির্লিপ্ত মানুষদের আপনি যদি জেগে ঘুমান তাহলে আপনাকে কিন্তু তোলা যাবে না, আপনি যদি সত্যিকারে ঘুমান আপনাকে ওঠানো যাবে। এখন সরকার জেগে ঘুমাচ্ছে, আমি কিন্তু একবারও বলিনি, আমি বরং বলেছি, আপনি খেয়াল করেন যে যখন পুলিশরা জয়েন পর্যন্ত করে নাই, ভয়ে প্রাণ ভয়ে পালিয়েছিল, তখনও কিন্তু আইন শৃঙ্খলা এত খারাপ অবস্থা ছিল না। তাহলে এখন জয়েন করেছে, এখন মামলা নিচ্ছে, মামলা আগের মতোই শতাধিক আপনার আসামি হচ্ছে, আসামি আবার কাটা হচ্ছে, আবার নতুন করে সংযোজিত হচ্ছে। এখানে তো তাদের টুপাইস থাকেও, আমি ওটাও বলছি না। তাহলে আপনার পুলিশের কেন কাজ করার স্পৃহা কেন থাকবে না? এটা সরকার চায় না বলে থাকে না, সরকার বললে থাকবে না। কার এমন শক্তি আছে? আপনার প্রত্যেকেই কিন্তু চাকরি করেই থাকতে চায়, চলতে চায়। আর এই যে একটা ফোর্স রেডি করতেছে, এটা যদি এক্সট্রা ফোর্সের আপনার কোনো ট্রেনিং ছাড়া যদি আপনার ওইখানে নিয়োগ করা হয়, ওই ফোর্স দিয়ে যদি কাজ করানো হয় যে আইন শৃঙ্খলা রক্ষা করার, তাহলে তারা কিভাবে করবে? হঠাৎ করে তো ট্রেনিং ফোর্স পুলিশ থেকেই নিতে হবে, ট্রেনিং দিবে না। হ্যাঁ, সেটার তো ট্রেনিং থাকা লাগবে যে কিভাবে কি করবে। ট্রেনিং দেওয়া হবে না, বিভিন্ন বাইরে থেকে নিরাপত্তা, বিভিন্ন বেসরকারি নিরাপত্তার দায়িত্বে যারা আছে তাদের। তাহলে কি হবে? যেই লাউ সেই কদু, যেই আম সেই সালা।
তো আপনার, কারণ তার তো নিজের ট্রেনিং নেই, সে কীভাবে বলবে? সে তো তাহলে আবার মাইট ইজ রাইটে বিশ্বাসী হয়ে যাবে, সে তো আবার মাইমুর দিবে। আমরা তো এটা চাই না, আমরা সহিংসতা চাই না, আমরা ঠান্ডা মাথায় সব কিছু করতে চাই। আমরা শাস্তির ব্যবস্থা করুক, সরকার শাস্তির ব্যবস্থা করুক, সরকার আপনার কি বলে জরিমানার ব্যবস্থা করুক, সেই সব করুক। এবং 2-4টা যখন অ্যারেস্ট করা ধরবে বিভিন্ন এলাকা থেকে, অটো কিন্তু আইন শৃঙ্খলা ঠিক হয়ে যাবে। তখন কিন্তু এই সময়টার কথা বললাম যে 4 দিন 5 দিন আগের ঢাকা আর 5 দিন পরের ঢাকার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। এখন কিন্তু ওই মব ডাকাতিটা হচ্ছে না, মব চুরিটা হচ্ছে না, মব জাস্টিসটা হচ্ছে অন্য জায়গায় বেশি, ঢাকার চেয়ে ঢাকাতে ওই তুলনায় কিন্তু কমেছে। তাহলে পুলিশ সরকার চাইলে পারে নাকি? সরকার চায় না, তাই পারে না। সরকার চাইলেই সরকার পারবে। সরকার চাঁদাবাজদের ধরতে পারে, সরকার চাইলে সিন্ডিকেটদের ধরতে পারে। এই সময়টা প্রত্যেকটা জিনিসের দাম যারা বাড়িয়েছে তাদেরকে ওনারা ব্যবসা বান্ধব আপনার উপদেষ্টা নিয়োগ করলো, ব্যবসায় উপদেষ্টা, তো সে কেন পারল না? সে কেন পারছে না? এখনো কেন তেলের দাম এত বেশি? এখনো কেন বোতল জাতের চেয়ে খোলা তেলের দাম বেশি? আমি এই সময় রাশেদ খান আপনার কাছে আসতে চাই, আপনার কাছে জিজ্ঞেস করবো, আজকে তথ্য উপদেষ্টা বলেছেন যে মব পরিস্থিতি তৈরি করলেই এখন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যেই তৈরি করবে তার ধর্ম, সে কোন দল করে কিছু দেখা হবে না, হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানে এক ধরনের কঠোর অবস্থানের দিকে যাওয়া শুরু করেছে সরকার। দেখেন, আমি আগেই বলেছি যে সরকারের উপদেষ্টারাই মব সৃষ্টি করছে, সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরাই মব সৃষ্টি করেছে। যেমন ধানমন্ডি 32 ভাঙচুর করা হলো, সারা দেশে আওয়ামী লীগের বাড়িঘরে ভাঙচুর করা হলো। অভ্যুত্থানের 6 মাস পরে কারা করলো? সরকারের আশপাশে যারা আছে তারাই করেছে। তো তাদেরকে আগে ধরুক, ধরে সরকার দেখাক যে মব সৃষ্টি করলে আমরা কাউকে ছাড়ি না। আপনাদের নিজেদের লোককে আপনি রক্ষা করবেন। যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কি করলো, তারা আপনার গাজীপুরে যখন সাবেক আপনার ডামি মন্ত্রীর বাসায় হামলা করলো এবং সেখানে আহত হলো, তখন কিন্তু সারা দেশে ডেভিল হান্ট শুরু করলো। তো আপনি এখন কাদেরকে ধরতেছেন? আওয়ামী লীগের অপরাধীরা আপনার কি মনে হয় বাড়িতে আছে? তারা সবাই তো পালিয়ে গেছে। এখন আওয়ামী লীগের নিরীহ যারা ছিল, সাধারণ সমর্থক, কর্মী, ভোটার, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অপরাধীরা পালিয়ে গেছে। দেখেন, আমি তথ্য প্রমাণের ভিত্তিতেই বলতেছি যে সাবের এবং মান্নানকে এই সরকারের উপদেষ্টারা জামিন করিয়েছে। আমি জানি, জেনেই বলছি। সাবের এবং মান্নান বড় পর্যায়ের নেতা, আপনি তাদেরকে ছেড়ে দিলেন, আর এখন গ্রামগঞ্জে পাড়া মহল্লায় লুঙ্গি পরা আওয়ামী লীগকে আপনি গ্রেপ্তার করছেন। এইটাই কি আপনার ন্যায় বিচার? এইটাই কি আপনার অপারেশন ডেভিল হান্ট? এটা কোনোভাবে আমি মনে করি একটি সাকসেসফুল অপারেশন হতে পারে না। এই সরকার ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এই সরকার আওয়ামী লীগের 300 ডামি এমপির মধ্যে অধিকাংশকে বিভিন্নভাবে ছত্রছায়ায় তাদেরকে আশ্রয় দিচ্ছে। দেখেন, বাফুপের সহসভাপতি হচ্ছে ডামি এমপিরা, উপদেষ্টাদের আশপাশে ঘুরে বেড়াচ্ছে। কেমনে সম্ভব? কিসের বিনিময়ে? সারা দেশে এই সরকারের লোকজন আওয়ামী লীগকে টাকার বিনিময়ে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এখন অনেক কথা তো আসলে বলতে পারি না টকশোতে এসে, মানে এই সরকারকে তো আমরা আমাদের নিজেদের সরকার দাবি করছি। এই কারণে তো বলতে পারছি না যে 1, 2, 3, 4 ইউনুস তুই গদি স্যার, এই কথা তো বলতে পারতেছি না, কারণ এই সরকারকে তো আমরাই বসিয়েছি আন্দোলন সংগ্রাম করে। কিন্তু আমাদের এখন করণীয় কি? আমরা আসলে এখন মানকে চিপে পড়েছি। একদিকে সরকারের পতন দাবি করতে পারতেছি না, আবার অন্যদিকে সরকারের এই অযোগ্যতা, অদক্ষতার দায়ও আমরা নিতে চাচ্ছি না। আমরা মনে করি সরকারের উচিত হবে অনতিবিলম্বে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করা। ডক্টর ইউনুস ঠিক আছে, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, তার বিষয়ে প্রশ্ন নয়। বাকি উপদেষ্টারা কই থেকে আসলো? আসমান থেকে এসেছে? এই উপদেষ্টাদেরকে কিভাবে মানা সম্ভব? একজন বিশেষ সহকারী হচ্ছে, বিপ্লবে যার ভূমিকা নাই, কেমনে সম্ভব? এগুলো কই থেকে আসতেছে? যারা এতদিন বিপ্লব করলো তাদেরকে মাইনাস করে এই সরকার গঠিত হয়েছে। এই সরকার ডে বাই ডে নিজের অবস্থান কিন্তু হারাচ্ছে। এই সরকার কোনো কিছু কন্ট্রোল করতে পারতেছে না। দেখেন, আমি একটু শেষ করি। সেটি হলো যে প্রশ্নগুলো আমাদের কাছে করলো যে আমরা কেন মাঠে নামতেছি না। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁদাবাজির কথা আসছে। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের যে দলগুলো ছিল তারা কিন্তু এই ধরনের বিতর্কের মধ্যে সবসময় ছিল, কিন্তু যাদেরকে আমরা দেবতা বলেন, আবাবিল পাখি মনে করি, পবিত্র মনে করি, সেই ছাত্রনেতারা যদি চাঁদাবাজির সাথে লিপ্ত হয় সেটি দুঃখ লাগে। রংপুরে 1 লাখ টাকা চাঁদা দাবি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা দাবি করছে। এই অভ্যুত্থানের পরে আমার কাছে যে তথ্য আছে সেটি হলো যে যারা ছাত্রলীগ একসময় করেছে, কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছে, শুধু সেই কারণে কিন্তু তাদেরকে কমিটিতে রাখা হচ্ছে। কিন্তু কোটা সংস্কার আন্দোলন 2018 সালে আমাদের সাথে সেই সৈকতরা পরবর্তীতে ঢাবি ছাত্রলীগের সেক্রেটারি হয়েছে, ওরা তো অংশ নিয়েছিল, পরবর্তীতে আমাদের সাথে বেইমানি করেছে, আমাদের উপর হামলা করেছে। তো এই ছাত্রলীগকে আজকে পুনর্বাসন কিন্তু বিভিন্নভাবে এই যে বিপ্লবী নামধারী এরাই কিন্তু করতেছে। এইভাবে তো একটি রাষ্ট্র চলতে পারে না। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজ স্টার আজকের পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।
থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিজের সঙ্গে থাকবেন।